বাংলা সাহিত্যের সৈয়দ মোজতবা আলী এক অনন্য প্রতিভার লেখক। তার রম্য গল্প বাংলা সাহিত্যের মাইলফলক হয়ে আছে। আজকে আমরা সৈয়দ মোজতবা আলীর একটি ভৌতিক গল্প পাঠ করছি। গল্পের নাম চাচা কাহিনী। তাহলে শুরু করা যাক। চাচা কাহিনী। বার্লিন শহরের উলেন স্ট্রিটের উপর 1929 খ্রিস্টাব্দে হিন্দুস্তান হাউস নামে একটি রেস্তোরাঁর জন্ম হয় এবং সঙ্গে সঙ্গে বাঙালির যা স্বভাব, রেস্তোরাঁয় এক কোণে একটি আড্ডা বসে যায়। আড্ডার গোসাই ছিলেন চাচা, বরিশালের খাজা বাঙাল মুসলমান, আর চেলারা গোসাই, মুখুজ্জি, সরকার, রায়, চেংরা, গোলাম মৌলা ইত্যাদি। রায় চুপ চুপ করে বিয়ার খাচ্ছিলেন, আর গ্রাম সম্পর্কে তার ভাগ্নে গোলাম মৌলা ভয়ে ভয়ে তার দিকে মিটমিট করে তাকাচ্ছিল, পাছে তিনি বানচাল হয়ে যান। এ মামলা চাচা রোজই দেখেন, কিছু বলেন না। আজ বললেন, অত ডরাচ্ছিস কেন? মৌলা লাজুক ছেলে মাথা নিচু করে বললে, ওটা খাবার কি প্রয়োজন? আপনি অত কখনো খাননি, এতদিন বার্লিনে থেকেও মামুরই বা কি দরকার? চাচা বললেন, ওর বাপ খেত, ঠাকুরদা খেত, দাদাই মশাই খেত, মামারা খায়, এ দেশে না এসেও। ও হলো পাইকারি মাতাল, আর 5টা হিন্দুস্তানের মতো পেঁচি মাতাল নয়। আমি কখনো খাইনি। আর একসঙ্গে বললে, সে কি চাচা? এমনভাবে কোরাস গাইলে মনে হলো যেন বছরের পর বছর তারা ওই বাক্যগুলোই মহড়া দিয়ে আসছে। ডান হাত গলাবন্ধ, কোঠের মধ্যিখান দিয়ে ঢুকিয়ে বাঁ হাতের তেলো চিক করে চাচা বললেন, মদকে ইংরেজিতে বলে স্পিরিট, আর স্পিরিট মানে ভূত। অর্থাৎ মদে রয়েছে ভূত। সে ভূত কখন কার ঘাড়ে চাপে তার কিছু ঠিক ঠিকানা আছে। তবে ভাগ্যিস ও ভূত আমার ঘাড়ে মাত্র একদিনই চেপেছিল, একবারের তরে। গল্পের সন্ধান পেয়ে আড্ডা খোশ। আসন জমিয়ে সবাই বললে, ছাড়ুন চাচা। রায় বললেন, ভাগিনা, আর একটা বিয়ার নিয়ে আয়। মৌলা অতি অনিচ্ছায় উঠে গেল। উঠবার সময় বললে, এই নিয়ে 18টা। রায় শুধালেন, বাড়তি না কমতি? ফিরে এলে চাচা বললেন, ফ্রলাইন ফ্রম ব্রাকেলকে চিনিস? লেডি কিলার পুলিন সরকার বললে, আহা, কৈশোর সুন্দরী, রূপসিনী, ব্লন্দিনী, নরদেশী নন্দিনী। শ্রীধর মুখুজ্জি বললে, চুপ। চাচা বললেন, ওর সঙ্গে প্রেম করতে যাসনি। চুমু খেতে হলে তোকে উৎখল সঙ্গে নিয়ে পেছনে ঘুরতে হবে। বিহারের ভুরভুরির মতো রায়ের গলা শোনা গেল, কিংবা মই। গোসাই বললেন, কিংবা দুইয়েই, উৎখলের উপর মই চাপিয়ে। শ্রীধর বললে, কি জ্বালা, শাস্ত্র শ্রবণে এরা বাধা দিচ্ছে কেন? চাচা, আপনি চালান। চাচা বললেন, সেই ফন ব্রাকেল আমায় বড় স্নেহ করত, তোরা জানিস। ভোর গ্রীষ্মকালে একদিন এসে বললে, ক্লাইনার ইডিয়ট, হাওয়া গঙ্গারাম, এবারে আমার জন্মদিনে তোমাকে আমাদের গাঁয়ের বাড়িতে যেতে হবে। শহরে থেকে থেকে তুমি একদম পিলা মেরে গেছ। গাঁয়ের রোদে রংটিকে ফের একটু বাদামির আমেজ লাগিয়ে আসবে। আমি বললাম, অর্থাৎ জুতোতে পালিশ লাগাতে বলছো? রোদ্দুরে না বেরিয়ে বেরিয়ে কোনো গতিকে রংটা একটু ভদ্রস্ত করে এনেছি, সেটা কি আবার নেটিভ মার্কা করব? কিন্তু তার চেয়েও বড় কথা, তুমি না হয় আমাকে সয়ে নিতে পারো, কিন্তু তোমার বাড়ির লোক, তোমার বাবা, কাকা। ব্রাকেল বললে, না হয় একটু বাঁদর নাচুরি দেখালে।
চাচা বললেন, যেতেই হলো। ব্রাখেল আমার যা সব উপকার করেছে তার বদলে আমি কনসেন্ট্রেশন ক্যাম্পে যেতে পারি। মৌলা চট করে একেবারে ডাইনে বায়ে তাকিয়ে নিল। চাচা বললেন, আজ পাংহাডা স্টেশন, প্যাসেঞ্জারে যেতে হলো। গাড়ি থেকে নামতেই দেখি স্বয়ং স্টেশন মাস্টার সেলামটুকে সামনে হাজির, তার পিছনে ছোট বাবু, মালবাবু। অবশ্য দেশের মতো খালি গায়ে আলপাকার উপর বেস্টকট কোট পরা নয়, টিকিট বাবু, দু চারজন তামাশা দেখশনওয়ালা, পুরো পাক্কা প্রসেশন বললেই হয়। ওই আজ স্টেশনে আমি বোধহয় প্রথম ভারতীয় নামলাম, আর আমি বোধহয় শেষ। স্টেশন মাস্টার বললে, বাইরে গাড়ি তৈরি, এইদিকে আসতে আজ্ঞা হোক। বুঝলুম ফন ব্রাকলার শুধু বড় লোক নয়, বোধহয় এই অঞ্চলের জমিদার। বাইরে এসে দেখি প্রাচীন ফিটেন গাড়ি, কিন্তু বেশ শক্ত সামর্থ্য। কোচম্যান তার চেয়েও বুড়ো, পরনে মর্নিং স্যুট, মাথায় চুঙ্গার মতো অপরা হেড, আর হিন্ডিং বুর্গি গফ, এডওয়ার্ড দাড়ি, আর চোখ দুটো এবং নাকের ডগাটি সূর্যিবাবুর রায়ের চোখের মতো লাল জবা কুসুম শঙ্কাসম। কি একটা মন্ত্র পড়ে গেল দাড়ি গফের ছাঁকনি দিয়ে, যা বেরোলো তার থেকে বুঝলো আমাকে ফিউডাল পদ্ধতিতে অভিনন্দন জানানো হচ্ছে। এ চাপানো কি ওতর মন্ত্র গাইতে হয়, ব্রাখেল আমাকে শিখিয়ে দেয়নি। কি আর করি, বিলক্ষণ বিলক্ষণ বলে যেতে লাগলো, আর মনে মনে ব্রাখেলকে প্রাণ ভরে অভিসম্পাদ করলাম। এসব বিপাকের জন্য আমাকে কায়দা কেতা শিখিয়ে দেয়নি বলে। আমি গাড়িতে বসতেই কোচম্যান আমার হাঁটুর উপর একখানা ভারী কম্বল চাপিয়ে দুদিকে গুজে দিয়ে মিলিটারি কায়দায় গটগট করে গিয়ে কোচ বাক্সে বসল। তারপর চাবুকটা আকাশে তুলে সার্কাসের হান্টারওয়ালি ফিয়ারলেস নাদিয়ার মতো ফটাফট করে মাঠের মধ্যিখান দিয়ে গাড়ি চালিয়ে দিলে ইতিমধ্যে স্টেশন মাস্টারের ফুটফুটে মেয়েটি আমার অটোগ্রাফ আর স্নেপ দুইই তুলে নিয়েছে। মাঠের পর ঈষৎ খাড়াই, তারপর ঘন পাইন বন থেকে বেরোতেই সামনে উঁচু পাহাড়, আর তার উপর জমদূতের মতো দাঁড়িয়ে এক কাসল। মহাভারতের শান্তি পর্বে সজ্জায় শুয়ে শুয়ে বিষ্ণুদেব মেলা দুর্গের বয়ান করেছেন। এ দুর্গ যেন সবকটা মিলিয়ে লাবরি ভর্তা। আমি ভয় পেয়ে শুধালাম, ওই আকাশে চড়তে হবে? কোচম্যান ঘাড় ফিরিয়ে গর্বের হাসি এসে বললে, ইয়ং মাইন হ্যাঁ, মাইন হ্যাঁ। দেমাকে ঠেলায় তার গুফের ডগা দুটো আরো 2.5 ইঞ্চি প্রমোশন পেয়ে গেল। তারপর ভরসা দিলে, 1 মিনিট পৌঁছে যাব স্যার। আমি মনে মনে মৌলা আলীকে স্মরণ করলুম। একই বিদঘুটে ঘোড়া রে বাবা, এতক্ষণ সমান জমিতে চলছিল। আমাদের দিশি টাট্টুর মতো কদম আর দুলকি চাল বেশি, এখন চড়াই পেয়ে চলল লাম্বি চালে। রাস্তাটা অজগরের মতো পাহাড়টাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে যেন কাসলটায় ফনা মেলছে, কিন্তু ফনার কথা থাক, উপস্থিত প্রতি বাঁকে গাড়ি যেন 2 চাকার উপর ভর দিয়ে মোড় নিচ্ছে। হঠাৎ সামনে দেখি বিরাট খোলা গেট। কাকরের উপর দিয়ে গাড়ি এসে যেখানে দাঁড়ালো তার উপর থেকে গলা শুনে তাকিয়ে দেখি, কাঁকরের উপর দিয়ে গাড়ি এসে যেখানে দাঁড়ালো তার উপর থেকে গলা শুনে তাকিয়ে দেখি ভিলিকিনি থেকে। মৌলা শোধালো, ভিলিকিনি মানে? চাচা বললেন, ও ব্যালকনি, আমাদের দেশে বলে ভিলিকিনি। সেই ভিলিকিনি থেকে ফন ব্রাখেল চেঁচিয়ে বলছে, জোহানেস, ওকে ওর ঘর দেখিয়ে দাও, গুস্টাফ টেবিল সাজাচ্ছে।
তারপর আমাকে বললে, ডিনারের পয়লা ঘন্টা এখনই পড়বে, তুমি তৈরি হয়ে নাও। চাচা বললেন, পরি তো কারখানার চোঙার মতো পাতলুন আর গলাবন্ধ কোট, কিন্তু একটা নেভি ব্লু স্যুট আমি প্রথম যৌবনে হিম্মত সিংয়ের পাল্লায় পরে করিয়েছিল। তার রং তখন বাদামিতে গিয়ে পৌঁছেছে। এরপর কোনো রং নেবে যেন মনস্থির করতে না পেরে ন ঝজু ন তস্ত হয়ে আছে। হাত মুখ ধুয়ে সেটি পরে বেডরুমটার ফ্যান্সি জিনিসগুলোর দিকে তাকিয়ে দেখছি। এমন সময় ব্রাকেল আমাকে নক করে ঘরে ঢুকলো। আমার দিকে তাকিয়ে বললে, একই ডিনার জ্যাকেট পরনি? আমি বিরক্ত হয়ে বলল, ওসব আমার নেই, তুমি বেশ জানো। ফোন ব্রাকেল বললে, উফ, সেটি হচ্ছে না। এ বাড়িতে এসব ব্যাপারে বাবা জ্যাঠা দুজনে জোর রিচুয়াল মানেন। বড্ড পিটপিটে তোমাদের পুজো পাজা নেমাজ টেমাজের মতো সসেজ থেকে মাস্টার খসবার উপায় নেই। তারপর একটু ভেবে নিয়ে বললে, তা তুমি এক কাজ কর, দাদার কাবার্ড ভর্তি ডিনার জ্যাকেট শার্ট বো তারই এক প্রস্ত পরে নাও। এটা তারই বেডরুম, এই কাবার্ডে সব কিছু পাবে। আমি বললাম, তো বাহ, তোমার দাদা যাবার কাপড় পরলে কোট মাটি পৌঁছে তোমার ডিনার গাউনের মতো টেল করবে। বললে, না না না, সবাইকে আমার মতো দিক ধেরেঙ্গা, তুমি চটপট তৈরি হয়ে নাও, আমি চললাম। চাচা বললে, কি আর করি, খুললুম কাবার, কাতারে কাতারে কোট পাতলুন ঝুলছে, সদ্য প্রেসড, দেরাজ ভর্তি শার্ট, কলার, বো, হিরে বসানো স্লিভ নেকলেস, আরও কত কি। মানিক পীরের মেহেরবানি বলতে হবে, জুতোটি পর্যন্ত ফিট করে গেল দস্তানার মতো। তারপর চুল ব্রাশ করতে গিয়ে আবার কেমন যেন মনে হলো, এ বেশের সঙ্গে সঙ্গে মাথার মধ্যেখানে শীত জুৎসই হবে না, বেগ ব্রাশ করলে মানাবে ভালো। আর আশ্চর্য, 20 বছরের দু ফাঁক করা চুল বিলকুল বিয়ারমি না করে এক লম্ফে তালুর উপর দিয়ে পেছনে ঘাড়ের উপর চেপে বসলো, যেন আমি মায়ের গর্ভ থেকে ওই ঢঙের চুল নিয়ে জন্মেছি। আয়নাতে চেহারা থেকে মনে হলো, ঠিক জঙ্গলির মতো তো দেখাচ্ছে না। তোরা অবশ্যই বিশ্বাস করবি না। চাচার নেওটা ভক্ত গোসাই বললে, চাচা, এ আপনার একটা মস্ত দোষ, শুধু আত্মনিন্দা করেন। ওই যে আপনি মহাভারতের শান্তি পর্বের কথা বললেন, সেখানেই বিষ্ণুদেব যুধিষ্ঠিরকে আত্মনিন্দার প্রচণ্ড নিন্দা করে গেছেন। চাচা খুশি হয়ে বললেন, তুই তো বললি, কিন্তু ওই কুলিনটা ভাবে সেই শুধু লেডি কিলিং লটবর, তা সে কথা জাগে। ইভিনিং ড্রেসে কালার কেস্ট সেজে আমি তো শীষ দিতে দিতে নামলাম নিচের তলায়। পুলিন শোধালে, স্যার, আপনাকে তো কখনো শীষ দিতে শুনিনি, আপনি কি আদপে শীষ দিতে পারেন? চাচা বললেন, ঠিক শুধিয়েছিস। আর সত্যি বলতে কি, আমি নিজেই জানি না আমি শীষ দিতে পারি কিনা। তবে কি জানিস, হাফ প্যান্ট পরলে লাভ দিতে ইচ্ছা করে, জুব্বা পরলে পদ্মাসনে বসে থাকবার ইচ্ছে হয়, ঠিক তেমনি ইভিনিং ড্রেস পরলে কেমন যেন সাঁজের ফষ্টি নষ্টি করবার জন্য মন উতলা হয়ে ওঠে। না হলে আমি শীষ দিতে যাব কেন? শীষ কি দিয়েছিল মানে? শীষ দিয়েছিল বখাটের স্যুটটা। তা সে কথা থাক। ততক্ষণে ডিনারের শেষ ঘন্টা পড়ে গিয়েছে। আন্দাজে আন্দাজে ড্রয়িং রুম পেরিয়ে ঢুকলুম গিয়ে ব্যানকোয়েট হলে। কাসলের ব্যানকোয়েট হল আমাদের চণ্ডী মণ্ডপ সাইজ হল, তার আর বিচিত্র কি। এবং সিনেমার কৃপায় আজকাল প্রায় সকলেরই তার বিঘটে ডবডং দেখা যায়। ডবডং দেখা হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবে দেখলাম ঠিক সিনেমার সঙ্গে মিলল। আমাদের
দেশি সিনেমাতে চণ্ডীদাস পাঞ্জাবি বোতাম লাগাতে লাগাতে টিনের ছাদওয়ালা বাড়ি থেকে বেরিয়ে আসেন। যদিও বোতাম আর টিন এসেছে ইংরেজি আমলে, আর হলিউড যদিও ব্যানকুয়েট হল দেখায় অষ্টাদশ শতাব্দীর, তবে আসবাবপত্র রাখে সপ্তদশ শতাব্দীর, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড। ফ্রন্ট বাকিলদের কাসল কোন শতাব্দীর জানি না, কিন্তু হলে ঢুকি লক্ষ্য করল মানদাতার আমলের টেবিল চেয়ারের সঙ্গে সঙ্গে 20 শতাব্দীর সুখ সুবিধা সরঞ্জামও মিশে রয়েছে। তবে খাপকে গিয়েছে দিব্যি, এদের রুচি আছে, কোনো সন্দেহ নেই। এসব অবশ্য পরে খেতে খেতে লক্ষ্য করেছিল। টেবিলের এক প্রান্তে ক্লারা ফন ব্রাকেল, অন্য প্রান্তে যে ভদ্রলোক বসেছেন তাকে ঠিক ক্লারার বাপ বলে মনে হল না, অতখানি বয়স যেন ওর নয়। প্রথম দর্শনে দুজনেই কেমন যেন হকচকিয়ে গেলেন। বাপের হাত থেকে তো ন্যাপকিনের আংটিটা ঠং করে টেবিলের উপর পড়ে গেল। আমি আশ্চর্য হলাম না, ভদ্রলোক হয়তো জীবনে এই প্রথম ইন্টার ভারতীয় দেখেছেন। কালো ইভিনিং ড্রেসের উপর কালো চেহারা, গোঁসাইয়ের পদাবলী, কালোর উপরে কালো, হকচকিয়ে যাওয়া কিছুমাত্র বিচিত্র নয়, কিন্তু ক্লারা কেমন যেন অদ্ভুতভাবে তাকালে ঠিক বুঝতেই পারল। তবে কি বোটা ঠিক হেডিং মাফিক বাঁধা হয়নি? কই, আমি তো একদিন রেডিমেডের মতো করে বেঁধেছি। এমনকি হাল ফ্যাশনের মাফিক তিনি ডিগ্রি টার্চারও করে দিয়েছি। এমনকি হাল ফ্যাশনের মাফিক 3 ডিগ্রি টার্চার করে দিয়েছি। তবে কি ইভিনিং ড্রেস পরে ব্যাক ব্রাশ করা চুলে আমাকে ম্যাজিশিয়ানের মতো দেখাচ্ছিল? সামলে নিয়ে ক্লারা ভদ্রলোককে বললে, পাপা, এ হচ্ছে আমার ইন্ডার কাফে, অর্থাৎ ভারতীয় মাদর। বাবা ততক্ষণে সামলে নিয়েছেন, মিষ্টি হেসে আমাকে অভ্যর্থনা জানিয়ে শেক হ্যান্ড করলেন। ক্লারাকে বললেন, পফুই, ছি, এরকম বলতে নেই। আমি হঠাৎ কি করে বলে ফেললাম, আমি যদি বাঁদর হই তবে ওই জিরাফ। বলেই মনে হলো, তওবা তওবা, প্রথম দিনেই ওই রকম ধারা জেঠামো করা উচিত হয়নি। পিতা কিন্তু দেখলাম মন্তব্যটা শুনে ভারী খুশ, বললেন, ডানকে ধন্যবাদ, ক্লারাকে ঠিক শুনিয়ে দিয়েছে। আমরা তো সাহস পাইনি। পালিশ আয়নার মতো টেবিল, স্বচ্ছন্দে মুখ দেখা যায়, তার উপর ওলন্দাজ লেসের উপর গোল গোল হালকা চাকতির উপর প্লেট পিরিশ সাজানো, বড় প্লেটের দুদিকে সারি বাঁধা অন্তত 8খানা ছড়ি, 8খানা কাঁটা, 8 ডজন নানা রঙের, 8 ডজন নানা ঢঙের মদের গ্লাস সেরেছে। এর কোনো ফর্ক দিয়ে মুরগি খেতে হয়, কোনটা দিয়ে রোস্ট আর কোনটা দিয়ে সাইড ডিশ। আসল খাবার পূর্বের চাট, ওর দা ওভরে নাম দিয়েছি আমি চার। তখন দেওয়া হয়ে গিয়েছে খুনচার 6 পদ থেকে আমি তুলেছি মাত্র 2 পদ, কিঞ্চিত সসেজ আর 2টি জল পাই। এমন সময় বাটলার 2 হাতে গোটা 4 বোতল নিয়ে এসে শোধালো, শেরি, পর্ট, ভেরমট কিংবা হুইস্কি সোডা। আমি এসব দ্রব্য সসম্ভ্রমে এড়িয়ে চলি। হঠাৎ কি করে মুখ দিয়ে বেরিয়ে গেল, নো বিয়ার, বলেই জিভ কাটলাম। আমি কি বলতে কি বললাম। একে তো আমি বিয়ার জীবনে কখনো খাইনি, তার উপরে আমি ভালো করেই জানি বিয়ার চাষারের ড্রিঙ্ক। ভদ্রলোকে যদি বা খায় তবে গরমের দিনে তেষ্টা মেটাবার জন্য। অষ্টপদী ব্যানকুয়েটে বিয়ার, এ যেন বিয়ের ভোজে কালিয়ার বদলে শুটকির তলব করা। ক্লারা জানতো আমি মদ খাইনি, হয়তো বাপকে তাই আগে থেকে বলে রেখে আমার জন্য মাফ চেয়ে রেখেছিল। তাই সে আমার দিকে অবাক হয়ে তাকালে। বাটলার কিন্তু কিছুমাত্র অপ্রতিভ না হয়ে 1 ডাউস বিয়ারের মগ নিয়ে এলো। তার ভিতর অনায়াসে 2 বোতল বিয়ারের জায়গা হয়। যখন নিতান্তই এসে গিয়েছে তখন খেতে হয়। ভাবলো একটুখানি ঠোঁট ভেজাবা মাত্র, কিন্তু তোমরা বিশ্বাস করবে না, খেতে গিয়ে ডগ ডগ করে প্রায় 1/2 মগ সাফ করে দিল।
মৌলা এক বিগত হাঁ করে বললে, এক ধাক্কায় এক বোতল, মামু তুমি পারবে না? চাচা বললেন, কেন শরম দিচ্ছিস বাবা? ওরকম ইভিনিং ড্রেস পরে ব্যানকুয়েট হলে বসলে তোর মামাও এক ঝটকায় 2 পিপি বিয়ার গিলে ফেলতো। তোর মামাও 2 পিপে গিয়ে বিয়ার গিলে ফেলতো। বিয়ার কি আমি খেয়েছিল ওই শালার ড্রেসটা। গোসাই মর্মাহত হয়ে বললে, চাচা বললেন, অপরাধ নিস নে গোসাই, ভাষা বাবদে আমি মাঝে মাঝে একটুখানি ব্যাগ দেওয়ার হয়ে যায়। জানিস তো আমার জীবনের পয়লা গুরু ছিলেন এক বশ্চার্য। তিনি সকার বকার ছাড়া কথা কইতে পারতেন না। সে কথা থাক, তখনও খেয়েছি মাত্র 2.5 চাকরি সসেজ আর আধখানা জলপাই, পেট পর্দার বালুচর। সেই শুধু পেটে বিয়ার 2 মিনিট জিরিয়েই চরচর করে চড়ে উঠলাম মাথার ব্রহ্মরণ। এমন সময় ফের ব্রাকেল জিজ্ঞেস করলেন, বার্লিনে কীরকম পড়াশোনা হচ্ছে? বুঝলুম এ হচ্ছে ভদ্রতার প্রশ্ন, এর উত্তরে বিশেষ কিছু বলতে হয় না, হু হু করে গেলেই চলে। কিন্তু আমি বললাম, পড়াশোনা? আমি তার কি জানি? সমস্ত দিন সমস্ত রাত বললেও বাড়িয়ে বলা হয় না তো কাটে হই হই করে ইয়ার বক্সিদের সঙ্গে। বলে অবাক হয়ে গেল, আমার তো দিনে 10 ঘন্টা কাটে স্টেটস বিব্লিওটেকে, স্টেট লাইব্রেরিতে। ক্লারারও সে খবর বেশ জানা আছে। ব্যাপার কি? সেই গল্পটা তোদের বলেছে। পিপের সেদা দিয়ে হুস্কি বেরোচ্ছিল, ইঁদুর চোখ চোখ করে খেয়ে তার হয়ে গিয়েছে নেশা। লাফ দিয়ে পিপের উপরে উঠে আস্তিন গুটিয়ে বলছে, এই ড্যাম ক্যাটটা গেল কোথায়? বেটাকে দেখে পাঠাও, তার সঙ্গে আমি লড়ব। কিন্তু এত সাত তাড়াতাড়ি কি নেশা চড়ে? ইতিমধ্যে আপন অজানাতে বিয়ারে আবার লম্বা চুমুক দিয়ে বসে আছে। করে করে 3-4 পদ খাওয়া হয়ে গিয়েছে। যখন রোজ টার্কিকে পৌঁছেছি তখন দেখি অতি ধূপদুরস্ত ইভিনিং ড্রেস পরা আর এক ভদ্রলোক টেবিলের ওদিকে আমার মুখোমুখি হয়ে দাঁড়ালেন। তারা তাকে বললে, জ্যাঠামশাই, এই আমাদের ইন্ডার বড় নার্ভাস ধরনের লোক, হাত অল্প অল্প কাঁপছে আর বারবার বলছেন, তোমরা ব্যস্ত হও না, সব ঠিক আছে। আমি শুধু তারপর আমার দিকে একটু তাকিয়ে নিয়ে বললেন, আমি শুধু রোস্ট আর পুডিং খাই বলে একটু দেরিতে আসি। তারপর আমি কি বকর করছিলাম আমার স্পষ্ট মনে নেই। সঙ্গে সঙ্গে চলছে বিয়ারের পর বিয়ার। কখনো বা বেশি উঁচু গলায় বলে উঠি, গুস্তাভ আর বিয়ার নিয়ে এসো। এ কি অভদ্রতা! কিন্তু কারো মুখে এতটুকু চিত্ত বৈকল্যের লক্ষণ দেখতে পেলাম না, কিংবা হয়তো লক্ষ্য করিনি। আর ভাবছি ডিনার শেষ হলে বাঁচি। শেষ হলেও আমরা ড্রয়িং রুমে গিয়ে বসল। কফি, লিকার, সিগার এলো। আমি অভদ্রতার চূড়ান্তে পৌঁছে বললাম, নলিকা, বিয়ার প্লিজ। বাবা এসে বললে, আমাদের বিয়ার তোমার ভালো লাগাতে আমি খুশি হয়েছি, কিন্তু একটু বিলিয়ার্ড খেললে হয় না? তুমি খেলো? বললুম, আলবত। অথচ আমি জীবনে বিলিয়ার্ড খেলেছি মাত্র 2 দিন, কলকাতার YMCA-তে। এখানকার বিলিয়ার্ড টেবিলে আমার পকেট থাকে না, এতে খেলা অনেক বেশি শক্ত। জেঠামশাই দাঁড়িয়ে বলেন, গুড বাই, তোমরা খেলো গে। ক্লারাও আমার দিকে ফেলফেল করে তাকিয়ে গুড নাইট বললে। খুব নিচু ছাদওয়ালা প্রায় মাটির নিচে বিরাট জলসাঘর, তারই এক প্রান্তে বিলিয়ার্ড টেবিল, দেওয়ালের গায়ে গায়ে সারি সারি বিয়ারের পিপে। এ তো বিয়ার খায় কে? এরা তো কেউই বিয়ার খায় না দেখল। ইতিমধ্যে লিকারের বদলে ফের শ্যাম্পেন উপস্থিত। আমি বলল, নো শ্যাম্পেন। আবার চলল বিয়ার। মার্কার কিউ এনে দিলে। আমি সেটা হাতে নিয়ে একটু বিরক্তির সঙ্গে বললাম, আবার কিউ দিলে? মার্কারের মুখে কোনো অসহিষ্ণুতা ফুটে উঠল না, বরঞ্চ যেন খুশি হয়ে আলমারি খুলে
একটি পুরনো কিউ এনে দিলে। আমি পাকা খেলোয়াড়ির মতো সেটা হাতে ব্যালেন্স করে বললাম, এইটি তো বাবা, বেশ, তবে পচা মাল পাচার করতে গিয়েছিল কেন? আমার বেয়াদবি তখন চড়া ছেড়ে আকাশে উঠি ডলাডলি আরম্ভ করে দিয়েছে। অবশ্য তখনও ঠিক ঠাহর হয়নি, মালুম হয়েছিল অনেক পরে। গ্রামের একঘেয়ে জীবনের ঝানু খেলোয়াড়কে আমি হারাবো এ আশা আমি অবশ্যই করিনি, কিন্তু খেলতে গিয়ে দেখলো খুব যে খারাপ খেলছি তা নয়, তবে আমার প্রত্যাশার চেয়েও ঢের ভালো। আর প্রতিবারই আমি লিড পেয়ে যাচ্ছিল। অতি খাসা স্বপ্নের বিলিয়ার্ডের মানুষ ওরকম লিড পায় না, স্বপ্নের বিলিয়ার্ডেরও মানুষ ওরকম লিড পায় না। রাত কটা অবধি খেলা চলছিল বলতে পারবো না। আমি তখন 3টে বলের বদলে কখনো 6টা কখনো 9টা খেলছি, কিন্তু খেলে যাচ্ছি ঠিকই, খুব সম্ভব ভালো লিডের লাকে। হের ফন ব্রাকলি শেষটা না বললে থাকতে পারলেন না। তোমার লাক বড় ভালো। অত্যন্ত ব্যাকস্বর মন্তব্য। আমি কিন্তু চটে গিয়ে বেশ চড়া গলায় বলল, লাক না কচুর ডিম, নাচতে না জানলে শহর বাঁকা। আই লাইক দ্যাট। ব্রাখেল কি যেন বলতে চাচ্ছিলেন। আমিও অষ্টমে উঠে আরও কথা শুনিয়ে দিলাম। ওদিকে দেখি মার্কার বেটা মিটমিটিয়ে হাসছে। আমি আরও চটে গিয়ে হুঙ্কার দিলাম, তোমার মুলোর দোকান বন্ধ করো, এখন রাত 13:30টায় কেউ মোলা কিনতে আসবে না। অথচ বেচারি বুড়ো থুত্তুরো সব কটা দাঁত জগন্নাথ দেবতাকে দিয়ে এসেছে। চিৎকার চেল্লাচিল্লি মধ্যিখানে হঠাৎ দেখি সামনে জেঠামশাই, পরনে কখনো পরিপাটি ইভিনিং ড্রেস। অবশ্যই নার্ভাস স্বরে বললেন, সরি, তোমরা কিছু মনে করো না, আমি শব্দ শুনে এলাম। তারপর ক্লারার বাপের দিকে তাকিয়ে বললেন, ও তুই বড় ঝগড়াটে, বলফগাং, নিত্য এর সঙ্গে ঝগড়া করিস। তারপর আমার দিকে ফিরে বললেন, তার চেয়ে বরঞ্চ একটু তাস খেললে হয় না? আমার ঘুম হচ্ছে না। আমি বললাম, তাসের টেবিল লালো। আমি স্কার্ট খেলছি, বিলিয়ার্ডের চেয়েও কম। যেটা বললেন, কি স্টেক? বাপ বললেন, মৃত্তিকার বলতে কি বুঝলো জানি না। ওদিকে আমার পকেটে তো চোর ডিগবাজি খেলছে। যেটা হিসেব করে বললেন, 15 মার্ক গল্ফ মার্ক 2। তারপর থেকে আমার বাঁ হাত কোঠের ভিতরকার পকেটের দিকে রওনা হলো। তখনই মনে পড়ল এক কুর্তো ক্লারার দাদা। আমার মানিব্যাগ তো পড়ে আছে আমার কোটে উপরের তলায়, কিন্তু তারই সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঠেকলো এক তারা করে নোট। ঈশ্বর পরম দয়ালু, তাহার কৃপায় টাকা গজায়। এই টাকা দিয়ে আজকের ফাড়া কাটাই, পরের কথা পরে হবে। ক্লারাকে বুঝিয়ে বলে সে নিশ্চয়ই কিছু মনে করবে না। আর নিজের মানিব্যাগ ব্যস্ত আছি বা কি, 10 মার্ক হয় কি না হয়। এদিকে রেস্ট নেই, ওদিকে খেলার নেশাও চেপেছে। পরের বাজিতে আবার হারলুম। এবার গেল আরো 20 মার্ক, তারপর 50, তারপর কত আর আমার হিসেব নেই। নোটের তারা প্রায় শেষ হতে চলল। আমি যুধিষ্ঠির নই, অর্থাৎ কোনো রমণীর উপর 20% অধিকারও আমার নেই, না হলে তখন সে রেস্টও ভাঙতে হবে। এমন সময় আস্তে আস্তে আমার ভাগ্য ফিরতে লাগলো। 10-20 করে সব মার্ক তোলা হয়ে গেল। তারপর প্রায় 200 মার্কই জিতে গেল। ওদিকে মদ চলছে পাইকারি হিসেবে। আমার জেঠামশাই দেখি হারার সঙ্গে সঙ্গে আরও বেশি নার্ভাস হয়ে যাচ্ছেন। আমি তো শেষটায় না থাকতে পেরে খলকল করে হেসে উঠল। কিছুতেই হাসি থামাতে পারিনি। গলা দিয়ে এক ঝলক বিয়ার বেরিয়ে এলো। কোনো গতিকে সেটা রুমাল দিয়ে সামলালাম, কিন্তু হাসি আর থামাতে পারি না। বুঝলুম এরই কয়ের নেশা। জেঠামশাই নার্ভাস করে বললেন, হে, এটা যেন কেমন যেন, হে, তোমার লাক, হে, নইলে আমি খেলাতে। আবার লাক। এ মুহূর্তে আমার হাসি থেমে গিয়ে হল বেজায় রাগ। বিলিয়ার্ডের বেলায়ও আমাকে শুনতে হয়েছিল ওই গুড ড্যাম লাকের দোহাই। টং হয়ে একটা ঝটকা টেবিলের তার ছিটকে ফেলে বললাম, তার মানে আপনারা আমাকে কি পেয়েছেন? ইউ অ্যান্ড ইউ ড্যাম লাক, ড্যাম।
বাপ যেটা কি বলে আমায় ঠান্ডা করতে চেয়েছিলেন আমার সেদিকে খেয়াল নেই। ততক্ষণ চলেছিল তাও বলতে পারবো না। আমার গলার পর্দার পর পর্দা চড়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে দুনিয়ার যত কটুকাটব্য। এমন সময় দেখি ক্লারা। কোথায় না আমি তখন হুঁশ ফিরব। আমি তখন সপ্তমে না, একেবারে সেঞ্চুরির নেশায়। শেষটায় বোধ হয় ছোট লোক মিন এইসব অশ্রাব্য শব্দ ব্যবহার করেছিল। ক্লারা আমার কাঁধে হাত দিয়ে নিয়ে চলল দরজার দিকে। অনুনয় করে বললে, অত চড়ছো কেন? ওদের সঙ্গে না খেললেই হয়, ওরা ওই রকমই করে থাকেন। বেরোবার সময় পর্যন্ত শুনে ওরা বলছেন, সরি প্লিজ প্লিজ, আমাদের দোষ হয়েছে। তবু আমার রাগ পড়ে না। চাচা কপিতে চুমুক দিলেন। রায় বললেন, ঢের ঢের মদ খেয়েছি, ঢের ঢের মাতলামো দেখেছি, কিন্তু এরকম বিদঘুটে নেশার কথা কখনো শুনিনি। চাচা বললেন, যা বলেছ তা। আমি রাগ ঝাড়তে ঝাড়তে গেল শোবার ঘরে। ইভিনিং কোট পাতলো খোলার সঙ্গে সঙ্গে মাথা কিন্তু ঠান্ডা হতে আরম্ভ করেছে। বিয়ারের মগও হাতের কাছে নিয়ে বালিশে মাথা দিতে না দিতেই স্পষ্ট বুঝতে পারল সমস্ত সন্ধ্যা আর রাত ভোর কি এক ছুচুমিটাই না করেছি। ছি, ক্লারার বাপ যেটা মশাইয়ের সামনে কি ইচ্ছামনে করে গেল ঘন্টার পর ঘন্টা ধরে। আর এদেশে সবাই ভাবে ইন্ডিয়ার লোক কতই না বিনয়ী, কতই না ভদ্র, কতই না নম্র। যতই ভাবতে লাগলো মাথা ততই গরম হতে লাগলো। শেষটায় মনে হলো আজ সকালেই বলা ভালো, কারণ ভোরের আলো তখন জানালা দিয়ে ঢুকতে আরম্ভ করেছে। এদের আমি মুখ দেখাবো কি করে? জানি মাতালকে মানুষ অনেকখানি মাফ করে দেয়, কিন্তু এ যে একেবারে চামারের মাতলামো। তাহলে পালাই। অতি ধীরে ধীরে কোনো প্রকারের শব্দটি না করে সুটকেসটি ওখানেই ফেলে গাছের আড়ালে কাশল থেকে বেরিয়ে স্টেশনে পানে দেছোট। মাইলখানেক এসে ফিরে তাকালো না, কেউ পিছু নেয়নি। চরের মতো গাড়িতে ঢুকতে সোজা বার্লিন। মৌলা বললে, শুনলেন মামা? চাচা বললে, আরে শোনোই না শেষ অবধি। সেদিন সন্ধ্যাবেলায় তখন ঘরে বসে মাথায় হাত দিয়ে ভাবছি, এমন সময় ঘরের দরজায় টোকা, আর সঙ্গে সঙ্গে ক্লারা। হায় আমি ল্যান্ডলেডিকে একদম বলতে ভুলে গিয়েছিল। সবাইকে যেন বলে আমি মরে গিয়েছি, কিংবা পাগলা গারদে বন্ধ হয়ে আছি, কিংবা ওই ধরনের কিছু এক। শেষটায় মর্ম হয়ে ক্লারার কাছে মাতলামের জন্য মাপ চাইল। ক্লারা বললে, অত লজ্জা পাচ্ছ কেন? অত মাতলামো না, পাগলামো না, কিংবা অন্য কিছু। তুমি সব কিছু বুঝতে পারোনি। আমরাও যে পেরেছি তা নয়। তুমি যখন দাদার স্যুট পরে ডিনারে এলে, তখনই তোমার সঙ্গে কোথায় যেন দাদার সাদৃশ্য দেখে বাবা আর আমি দুজনে আশ্চর্য হয়ে গেল। বিশেষ করে ব্যাগ ব্রাশ করা চুল আর একটুখানি টেরচা করে বাঁধা বউ দেখে। তারপর তুমি জোর গলায় চাইলে বিয়ার। দাদাও বিয়ার ভিন্ন অন্য কোনো মদ খেত না। তুমি আরম্ভ করলে দাদারই মতো বকতে। লেখাপড়ার সময় কোথায়? আমি তো করি হই। আমি জানতাম একদম বাজে কথা, কিন্তু দাদা হই করত আর বলতেও কসুর করতো না। শুধু তাই নয়, দাদা ডিনারের পর বাবার সঙ্গে বিলিয়ার্ড খেলত, এবং শেষটা দুজনাতে ঝগড়া হতো। জ্যাঠামশাই তখন নেমে এসে ওদের সঙ্গে তাস খেলা আরম্ভ করতেন, এবং আবার হতো ঝগড়া। অথচ তিনজনাতে ভালোবাসা ছিল অগাধ। তোমাকে আর সব বলার দরকার নেই। তুমি যে ঘরে উঠেছিলে ওই ঘরেই একদিন দাদা আত্মহত্যা করে। কিন্তু আসলে যে কারণে তোমার কাছে এলাম, তুমি মনে কষ্ট পেও না। বাবা জ্যাঠামশাই আমাকে বলতে পাঠিয়েছেন তারা তোমার ব্যবহারে কিছুমাত্র আশ্চর্য কিংবা দুঃখিত হননি। চাচা থামলেন। রায় বললেন, চাচা আপনি ঠিকই বলেছিলেন। শীষ দিয়েছিল স্যুটটাই, বিয়ারও ওই খেয়েছিল। চাচা বললেন, হক কথা। মদ মানে স্পিরিট, স্পিরিট মানে ভূত, তাই স্পিরিট খেয়েছিল।